বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু এমার্জিং স্টাডি এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 9, দৃঢ়তা প্রদান ও চলন। আমি সাফাওয়াত রেজা রাফা ফ্রম চট্টগ্রাম মেডিকেল কলেজ। আজকের যে চ্যাপ্টারটা সেটা মূলত আমাদের কঙ্কাল তন্ত্র রিলেটেড, অর্থাৎ আমাদের দেহে যে অস্থি, তরুণাস্থি, পেশি আছে সেই অংশগুলো রিলেটেড চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 9, দৃঢ়তা প্রদান ও চলন। তাহলে এই অধ্যায়ের প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র সম্পর্কে। আসলে কঙ্কাল তন্ত্র কি? প্রতিটা জিনিসেরই একটা অবকাঠামো বা একটা বেস প্রয়োজন, ঠিক আছে? যেমন আমরা যখন ঘর বা বিল্ডিং তৈরি করি তখন আমরা এখানে রড, ইট বা বাঁশ দিয়ে প্রথমে একটা অবকাঠামো তৈরি করি। এর উপরে আমরা দেওয়াল বা রং দিয়ে, টাইলস দিয়ে আমরা সেই ঘরটা তৈরি করি। ঠিক একইভাবে যখন মানবদেহ যখন গঠন হয়, প্রথমত যে অবকাঠামোটা তৈরি হয় সেটাই হচ্ছে কঙ্কাল তন্ত্র। এই কঙ্কাল তন্ত্রই মূলত আমাদের দেহকে একটা নির্দিষ্ট আকার এবং আকৃতি বা শেপ দান করে, ঠিক আছে? এই কঙ্কাল তন্ত্রের যে জিনিসগুলো নিয়ে গঠিত সেগুলো হচ্ছে আমাদের অস্থি বা আমাদের যে শরীরে যে বোনস গুলো আছে সেগুলো, আমাদের তরুণাস্থি বা যে নরম হাড়গুলো থাকে যেগুলোকে কার্টিলেজ বলা হয়, এর এর সাথে রয়েছে কিছু পেশি যেগুলো আমাদের এই অস্থির সাথে লেগে থাকে, অর্থাৎ মাসল, এবং কিছু টেন্ডন এবং লিগামেন্টও থাকে। এই টেন্ডন এবং লিগামেন্ট কি এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তাহলে এই কঙ্কাল তন্ত্র মূলত এই অস্থি, তরুণাস্থি, পেশি, টেন্ডন, লিগামেন্ট এসব দিয়েই তৈরি হয়। আমরা জানি মানবদেহে টোটাল 206টা অস্থি থাকে, ঠিক আছে? এই 206টি অস্থি নিয়েই আমাদের কঙ্কালতন্ত্র গঠিত হয়। 206টি মূলত পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, অর্থাৎ 25 বছরের পর আমাদের দেহে 206টি হাড় থাকে। আমরা যখন শিশু অবস্থায় থাকি, অর্থাৎ 25 বছরের নিচে, তখন আমাদের 206-এর বেশি অস্থি থাকে, ঠিক আছে? এটা কেন আমি তোমাদের আস্তে আস্তে এক্সপ্লেইন করছি। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। বলা হচ্ছে অস্থি, তরুণাস্থি, পেশি, পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। পেশি বন্ধনী হচ্ছে টেন্ডন, ঠিক আছে? আর অস্থি বন্ধনী হচ্ছে লিগামেন্ট। টেন্ডন এবং লিগামেন্ট কি এটা আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে জানবো, ঠিক আছে? আজকে আমরা মূলত অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি অর্থাৎ জয়েন্টস, বোনস, কার্টিলেজ এবং জয়েন্টস নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানব দেহের কঙ্কাল তন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃকঙ্কাল এবং একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। প্রথমত আসা যাক বহিঃকঙ্কাল কি। বহিঃকঙ্কাল হচ্ছে কঙ্কালের যে অংশগুলো আমরা দেহের বাইরে থেকেই দেখতে পাই সেগুলোই হচ্ছে বহিঃকঙ্কাল। যেমন আমাদের নখ, চুল, লোম, এগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অংশ, ঠিক আছে? যেগুলো আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি। আর অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, এগুলো আমাদের চামড়া বা মাংসের ভেতরে ঢাকা থাকে, ঠিক আছে? এগুলো আমরা সরাসরি দেখতে পাই না। যেমন আমাদের যে অস্থি, হাত পায়ের অস্থিগুলো, কিংবা আমাদের বক্ষপিঞ্জরের যে অস্থিগুলো, কিংবা আমাদের যে তরুণাস্থি আছে সেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, ঠিক আছে? এগুলোকে বলা হয় অন্তঃকঙ্কাল। তাহলে টোটাল আমাদের দেহে 206টি অস্থি থাকে। পূর্ণবয়স্ক মানব দেহে টোটাল 206টি অস্থি থাকে, এবং এই অস্থি, তরুণাস্থি, পেশি, লিগামেন্ট, টেন্ডন এগুলোকে আমরা একত্রে বলছি কঙ্কাল তন্ত্র। এই কঙ্কাল তন্ত্রকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বহিঃকঙ্কাল এবং অপরটি হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, যেমন নখ, চুল, লোম। আর অন্তঃকঙ্কাল হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, যেমন অস্থি এবং তরুণাস্থি, ঠিক আছে? দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা। তাহলে আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন। এখন আমরা দেখব এই যে দৃঢ়তা প্রদান এবং চলনে আমাদের যে কঙ্কাল তন্ত্র সেটা কি ধরনের ভূমিকা পালন করে। প্রথমত, দেহ কাঠামো গঠন, অর্থাৎ আমাদের দেহের যে একটা নির্দিষ্ট কাঠামো আছে, অর্থাৎ আমাদের দুটো হাত, দুটো পা, আমরা লম্বাভাবে দাঁড়াতে পারি, সোজা হয়ে দাঁড়াতে পারি।
আমাদের দেহের যে শেপটা, যদি আমি সিম্পলি বলি, আমাদের দেহের যে শেপটা সেটা মূলত এই কঙ্কাল তন্ত্রের কারণেই দেওয়া গঠন হয়, ঠিক আছে? অর্থাৎ অস্থির যে শেপ অনুসারে তোমরা নিশ্চয়ই কঙ্কালের ছবি কম বেশি সবাই দেখেছো, বিভিন্ন মুভিতে আমরা দেখতে পাই, বিভিন্ন ছবিতে আমরা দেখতে পাই। কঙ্কালের শেপেই কিন্তু আমাদের দেহের শেপটা তৈরি হয়, ঠিক আছে? সেই কঙ্কালের উপরেই মাংসপেশি গঠন হয়, সেই মাংসপেশির উপরে চামড়ার বা স্কিনের লেয়ার থাকে, এভাবেই কিন্তু আমাদের দেহটা গঠন হয়। তাহলে দেহ কাঠামো গঠন করতে এই কঙ্কালতন্ত্রের ভূমিকাই সব থেকে বেশি। এরপর হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং ভারবহন। এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং ভারবহন। রক্ষণাবেক্ষণ বলতে মূলত কি বোঝাচ্ছে? রক্ষণাবেক্ষণ বলতে বোঝাচ্ছে কঙ্কাল তন্ত্র বা আমাদের অস্থি তরুণাস্থি এগুলো আমাদের দেহের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে যেগুলো সফট, ঠিক আছে? এই সফট যে অঙ্গগুলো আমাদের দেহে থাকে এগুলোকে মেডিকেলের ভাষায় বলা হয় ভিসেরা। যেমন আমাদের দেহে ব্রেইন আছে যেটা খুবই ডেলিকেট, অর্থাৎ খুবই সফট, এবং এটা আঘাত লাগলেই কিন্তু খুব বেশি ক্ষতি হয় ব্রেইনের, ঠিক আছে? তাহলে ব্রেইন আছে, হৃৎপিণ্ড আছে, লাংস আছে, কিডনি আছে, মেরুরজ্জু আছে, অর্থাৎ স্পাইনাল কর্ড আছে। এইগুলো আমাদের দেহের খুবই নাজুক এবং নরম অঙ্গ, যেগুলো বাইরের যে কোনো ধরনের আঘাতে খুব খারাপভাবে ড্যামেজ হতে পারে, ঠিক আছে? যেমন ব্রেইন, মেরুরজ্জু, এগুলোতে যদি বাইরে থেকে কোনো ধরনের আঘাত লাগে মানুষ কিন্তু প্যারালাইসিস থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তাহলে এইসব অঙ্গগুলোকে অবশ্যই শক্ত কিছু দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাইরে থেকে কোনো আঘাত এসে এগুলোকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, ঠিক আছে? এটার জন্য যে অংশটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র। তোমরা চিন্তা করে দেখো, আমাদের বুকের মধ্যে যে হৃৎপিণ্ড এবং ফুসফুস আছে সেগুলো বক্ষপিঞ্জর দিয়ে ঢাকা থাকে, ফলে বাইরে থেকে কোনো আঘাত আসলেও সরাসরি সেটা আমাদের ফুসফুস বা হৃৎপিণ্ডে লাগছে না। ঠিক একইভাবে আমাদের ব্রেইনটা মাথার মধ্যে করটির মধ্যে ঢুকানো থাকে, অর্থাৎ করটির যে হাড় বা বোনসগুলো আছে সেগুলো দিয়ে এই বোনস আমাদের ব্রেইনটা প্রোটেকশন দেওয়া থাকে, ঠিক আছে? আবার আমাদের যে স্পাইনাল কর্ড আছে অর্থাৎ মেরুরজ্জু আছে, সেই মেরুরজ্জুটা মেরুদণ্ডের হাড়ের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেহের যে গুরুত্বপূর্ণ নরম এবং নাজুক অংশ বা অঙ্গগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে আমাদের কঙ্কালতন্ত্র, অর্থাৎ আমাদের যে অস্থি এবং তরুণাস্থি আছে, এসব অস্থি এবং তরুণাস্থি আমাদের দেহের এইসব গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষণাবেক্ষণ করছে। এরপর আসা যাক ভার বহন। ভার বহন কিভাবে করে? অর্থাৎ আমরা আমাদের হাত উপরের দিকে তুলছি বা পা উপরের দিকে তুলছি, তার মানে হচ্ছে আমরা আমাদের দেহে পায়ের ভার বহন করছি। বা আমরা পায়ের সাহায্যে যখন হেঁটে যাচ্ছি তখন পায়ের উপর বা হাঁটুর উপর কিন্তু আমাদের পুরো দেহের যে ভারটা সেটা হাঁটু এবং পায়ের উপর পড়ছে। তাহলে এই যে ভার বহন করছে এটা আমাদের কঙ্কালতন্ত্রের অন্যতম কাজ। কঙ্কালতন্ত্রের সাথে যে পেশি লাগানো থাকে সেই পেশিগুলোই মূলত এই ভার বহনের কাজ করে, ঠিক আছে? এরপর আসা যাক নড়াচড়া ও চলন। আমরা যে হাঁটছি, বসছি কিংবা ঘুমোচ্ছি, আমাদের দেহের প্রতিটা মুভমেন্টেই কিন্তু এই কঙ্কালতন্ত্র এবং পেশিগুলো কাজ করে। মূলত পেশিগুলোর মধ্যে কিছু নার্ভ থাকে বা স্নায়ু থাকে, এই স্নায়ুগুলো পেশিকে উপরে নিচে বা সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে, এবং পেশির সাথে যেহেতু অস্থিগুলো লাগানো থাকে তাহলে অস্থিগুলো পেশির সাথে সংকুচিত প্রসারিত হয়। এভাবে আমরা নড়াচড়া এবং চলনে এই কঙ্কালতন্ত্র আমাদেরকে সাহায্য করে। এরপর আসা যাক লোহিত রক্তকণিকা উৎপাদন। আসলে লোহিত রক্তকণিকা না, তিনটা রক্তকণিকাই উৎপাদনে কঙ্কালতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের বইয়ে যেহেতু শুধুমাত্র লোহিত রক্তকণিকার কথাই উল্লেখ করা হয়েছে, এ কারণে আমি স্লাইডে শুধুমাত্র লোহিত রক্তকণিকার কথা লিখেছি, কিন্তু আসলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা তিনটা রক্তকণিকা উৎপাদনেই লোহিত কঙ্কালতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি মুরগির হাড় চিবিয়ে খেয়েছি, আমরা সবাই কম বেশি। মুরগির হাড়ের মধ্যে যখন চাবানো হয় তোমরা ভেতরে কিছু কালো কালো অংশ লক্ষ্য করে থাকবে। আমাদের দেহেও যে অস্থিগুলো আছে, বড় বড় অস্থি, অর্থাৎ আমাদের হাতের অস্থি, পায়ের অস্থি, এরপর আমাদের
আমাদের বুকের মাঝখানে, বক্ষপিঞ্জরের মাঝখানে যে স্টারনাম আছে সেই স্টারনাম, এগুলো সবগুলোর মাঝখানেই সেই কালো অংশগুলো থাকে। এগুলোকে বলা হয় অস্থি মজ্জা, ঠিক আছে? এগুলো সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লাল অস্থি মজ্জা, একটা হচ্ছে সাদা অস্থি মজ্জা, ঠিক আছে? যে লাল অস্থি মজ্জাটা থাকে সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের দেহের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, যেটা আমাদের দেহের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাও তৈরি হয় এই কঙ্কাল তন্ত্র থেকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কঙ্কাল তন্ত্রটা আমাদের দেহের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অস্থির মধ্যে কিছু অস্থি মজ্জা থাকে, অস্থির ভেতরে কিছু অস্থি মজ্জা থাকে, সেই অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। এরপর হচ্ছে খনিজ লবণ সঞ্চয়। অস্থির মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এই ধরনের খনিজ লবণগুলো সঞ্চয় করা থাকে, এবং যখন আমাদের দেহে কোনো খনিজ পদার্থের ঘাটতি হয় অস্থি সেগুলো সরবরাহ করে থাকে। তাহলে এগুলো হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলনে এবং আমাদের দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কঙ্কালতন্ত্রের ভূমিকা। প্রথমত হচ্ছে দেহ কাঠামো গঠন, এরপর হচ্ছে রক্ষণাবেক্ষণ ও ভার বহন, এরপর হচ্ছে নড়াচড়া ও চলন, তারপর আসছে লোহিত রক্তকণিকা উৎপাদন এবং খনিজ লবণ সঞ্চয়। হ্যালো এভরিওয়ান, আমি অজয় সরকার, বুয়েট মেকানিক্যাল 18-এর দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্ট। তো আমার যতদূর মনে পড়ে, আমি যখন এইচএসসিতে ছিলাম, প্রথম দিকে যখন আমি কলেজে যাওয়া শুরু করি, দেখা গেল যে এত এত লেকচার টিচাররা দিচ্ছে, প্লাস এত এত বই টিচাররা সাজেস্ট করতেছে, সব মিলিয়ে প্রথমে খুব টেনশনে পড়ে যেতাম যেটা আমি কীভাবে করে সলভ করবো এই 2 বছরে। সেরকম প্রপার কোনো গাইডলাইনও যেমন পাচ্ছিলাম না, বা কোনো ভিডিও লেকচার দিয়ে যদি আমাকে বুঝাই দিত যে হ্যাঁ এইটা এভাবে হয়, এভাবে করে তুমি হচ্ছে এই কোশ্চেন সলভ করতে পারো। তো এখনকার সময়ে তোমাদের জন্য একটা খুব ভালো একটা অ্যাপ চলে এসেছে, সেটা হচ্ছে ইমাজিং স্টাডি অ্যাপ, যেখানে তুমি হচ্ছে অনেক ভিডিও লেকচার পেয়ে যাবে, সাথে তুমি নিজেকে মূল্যায়ন করার জন্য অনেক এমসিকিউ পরীক্ষাও দিতে পারবে। তো তোমরা যদি হচ্ছে এই সুযোগটা পেতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো যে প্লে স্টোর থেকে এখনই ইমাজিং স্টাডি অ্যাপটি ডাউনলোড করে ফেলো। সবাইকে ধন্যবাদ। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস। আমার মনে হয় সবাই কম বেশি এই পড়াটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে। এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের বা হাড় বোনসের বিভিন্ন নামগুলো সম্পর্কে জানা, ঠিক আছে? তাহলে আমাদের দেহের টোটাল 206টি অস্থি বা বোনস আছে, এগুলোর নামগুলো আমরা একটু একটু করে দেখব। প্রথমত আসা যাক, কয়েকটা ভাগে আমরা প্রথমত ভাগ করি। প্রথমে হচ্ছে আমাদের মাথা এবং মুখের যে অস্থিগুলো সেগুলোকে বলা হয় করোটি, ঠিক আছে? মাথা এবং মুখের দিকের যে অস্থিগুলো সেগুলোকে বলা হয় করোটি। এরপরে আসা যাক বক্ষপিঞ্জর, এই যে বুকের দিকের যে অংশটা সেটা হচ্ছে বক্ষপিঞ্জর। এরপরে থাকে আমাদের মেরুদণ্ড পেছনের দিকে, এখানে থাকে কোমরের দিকের কিছু অস্থি, ঠিক আছে? এই কোমরের দিকে কিছু অস্থি থাকে। এই যে মাঝখান বরাবর যে অস্থিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় অক্ষীয় কঙ্কাল, ঠিক আছে? মাঝখান বরাবর অর্থাৎ মাঝখানের অক্ষ বরাবর যে অস্থিগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। এখানে থাকে আমাদের মাথা এবং মুখের অংশ অস্থিগুলো যেগুলোকে বলা হয় করোটি, বুকের অস্থিগুলো যেগুলোকে বলা হয় বক্ষপিঞ্জর, এরপর মেরুদণ্ড থাকে পেছনে এবং কোমরের দিকে কিছু অস্থি থাকে। এরপর আসে হাত এবং পায়ের অস্থি যেগুলোকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল, ঠিক আছে? তাহলে মাঝখানের গুলোকে আমরা বলি অক্ষীয় কঙ্কাল এবং হাত এবং পায়ের গুলোকে আমরা বলি উপাঙ্গীয় কঙ্কাল। এই উপাঙ্গীয় কঙ্কালে আমরা বেশ কিছু অস্থি দেখতে পাই হাত এবং পায়ে। এখন আসা যাক, আমরা মাথা থেকে শুরু করি। এই অস্থিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাথার অস্থি আর একটা হচ্ছে মুখমণ্ডলের অস্থি। দুটাকে একত্রে বলা হয় করোটি, ঠিক আছে? মাথার অস্থি এবং মুখমণ্ডলের অস্থি দুটোকে একত্রে বলা হয় করোটি, আর মাথার অস্থিকে আলাদাভাবে বলা হয় করটিকা, ঠিক আছে? মাথার অস্থিকে আলাদা করে বলা হয় করটিকা। আর মুখে যে অস্থিগুলো থাকে, মুখে প্রায় 6 ধরনের 8টা অস্থি নিয়ে মুখের এই অংশটা গঠিত হয়। এখানের মধ্যে দুটো অস্থির নাম তোমাদের বইয়ে উল্লেখ করা হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্সিলা এবং আরেকটা হচ্ছে মেন্ডিবল। মেন্ডিবল হচ্ছে আমাদের দাঁতের যে নিচের চোয়ালটা আছে সেই চোয়াল বরাবর যে অস্থিটা থাকে সেটাকে বলা হয় মেন্ডিবল, ঠিক আছে? আর ম্যাক্সিলা হচ্ছে আমাদের দাঁতের উপরের চোয়াল বরাবর যে অস্থিটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিলা, ঠিক আছে? তাহলে 3টা অস্থির নাম আমরা বললাম। একটা হচ্ছে মাথার অস্থিগুলো, যেগুলো আলাদা আলাদা নাম তোমাদের আপাতত না জানলেও চলবে, একত্রে এগুলোকে বলা হয় করটিকা।
এরপর মুখমণ্ডলের মধ্যে দুটো অস্থির নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাক্সিলা এবং আরেকটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যাক্সিলা হচ্ছে দাঁতের উপরের পাটি বরাবর যে অস্থিটা থাকে সেটাকে বলা হয় ম্যাক্সিলা, এবং নিচের দাঁতের পাটি বরাবর যে অস্থিটা থাকে একেবারে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এই যে অস্থিটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ম্যান্ডিবল। ঠিক আছে, এরপর আসা যাক বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে টোটাল এদিকে 12টি এবং এদিকে 12টি, অর্থাৎ 12 জোড়া পরশুকা থাকে। ঠিক আছে, এই যে এখানে তোমরা চিকন চিকন যে অস্থিগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হয় পরশুকা। এই টোটাল এক পাশে 12টি করে, দুই পাশে টোটাল 12 জোড়া বা 24টি পরশুকা থাকে, এবং মাঝখানে এই পরশুকাগুলো যে অংশের সাথে যুক্ত হয়, এই যে মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ লাল, এটাকে বলা হয় স্টারনাম। এই স্টারনাম অংশটা আমাদের বুকের ঠিক মাঝখান বরাবর থাকে এবং দুপাশে পরশুকাগুলো এই স্টারনামের সাথে লাগানো থাকে। এই পরশুকাগুলোর আবার কয়েকটা শ্রেণী বিভাগ আছে, এগুলো তোমাদের এখন জানার দরকার নেই। তোমরা যখন এইচএসসিতে বা ইন্টারে যখন তোমরা বায়োলজি জুলজি পড়বে তখন তোমরা এই পরশুকাগুলোর আলাদা আলাদা নামগুলো জানতে পারবে। তোমরা শুধু এখন জেনে রাখো যে বুকের মাঝখান বরাবর থাকে স্টারনাম এবং স্টারনামের দুপাশে 12 জোড়া পরশুকা থাকে। এই পরশুকাগুলো সামনের দিকে স্টারনামের সাথে লাগানো থাকে আর পেছনের দিকে এগুলো মেরুদণ্ডের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, পেছনে আমাদের প্রায় 33টির মতো কশেরুকা থাকে যেগুলো একত্রে যুক্ত হয়ে মেরুদণ্ড তৈরি করে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেরুদণ্ড, এখানে ছোট 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 অনেকগুলো ভাগ থাকে, এই ভাগগুলোকে বলা হয় কশেরুকা বা ভার্টিব্রা। এই কশেরুকাগুলো একত্রে যুক্ত হয়ে প্রায় 33টি কশেরুকা একত্রে যুক্ত হয়ে আমাদের মেরুদণ্ড তৈরি করে। ঠিক আছে, এই মেরুদণ্ডগুলো যখন আমরা শিশু বয়সে থাকি এগুলোর সংখ্যা বেশি থাকে। যখন আমরা 25 বছরের প্লাস হয়ে যায় আমাদের বয়স, তখন কোমরের দিকের কিছু কশেরুকা একত্রে ফিউজড হয়ে যায়, অর্থাৎ একত্রে সংযুক্ত হয়ে একটা কশেরুকায় পরিণত হয়। ঠিক আছে, পেছনের দিকে 5টা কশেরুকা একত্রে ফিউজড হয়ে একটা কশেরুকায় পরিণত হয়। এই কারণেই বলা হয় যে পূর্ণবয়স্ক মানুষে 206টি হাড় থাকে আর শিশু বয়সে এই হাড়ের সংখ্যা বেশি থাকে, কারণ শিশু বয়সে এগুলো আলাদা আলাদা থাকে। যখন পূর্ণবয়স্ক মানুষের বয়স যখন 25 প্লাস হয়ে যায় তখন এই কশেরুকাগুলো ফিউজড হয়ে একটা কশেরুকা, অর্থাৎ কোমরের দিকের 5টা কশেরুকা একসাথে ফিউজড হয়ে একটা কশেরুকায় পরিণত হয়। তখন আমাদের টোটাল হাড়ের সংখ্যা হয় 206টা। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ এখন আমি যদি এগুলোর সবগুলো ডিটেলসে নাম বলতে চাই তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তোমরা আস্তে আস্তে যখন উপরের হায়ার ক্লাসেসে যাবে তখন তোমরা এগুলো আস্তে আস্তে আরো ডিটেলসে জানতে পারবে। ঠিক আছে, এরপরে আসা যাক কোমরের যে অস্থিটা সেটাকে আমরা নিয়ে আসছি, এটাকে একত্রে বলা হয় হিপ বোন। ঠিক আছে, একত্রে বলা হয় হিপ বোন। এখানে প্রায় 6টার মতো অস্থি থাকে। পেছনে আমরা এখানে মেরুদণ্ডের কশেরুকাগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা কোমরের যে অস্থিটা সেটা, এখানে এক পাশ থেকে তোমরা দেখো, এক পাশে উপরে থাকে পিউভিস, এরপরে এখানে পেছনে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, এগুলো মেরুদণ্ডের অংশ। এখানে উপরেরটাকে বলা হয় স্যাক্রাম, এটাই মূলত ছোটবেলায় 5টা অংশে বিভক্ত থাকে এবং যখন পূর্ণবয়স্ক মানুষ হয়ে যায় এই 5টা কশেরুকা একত্রে ফিউজড হয়ে একটা স্যাক্রামে পরিণত হয়। ঠিক আছে, এটা অনেকটা দেখতে ত্রিভুজ শেপের। ঠিক আছে, আসলে এটা দেখতে অনেকটা সাপের ফনার মতো এবং ত্রিভুজের মতো দেখতে লাগে। ঠিক আছে, তাহলে কোমরের পেছনের দিকে এই অংশটাকেও আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সেক্রাম। সেক্রামের একেবারে নিচে অর্থাৎ মেরুদণ্ডের একদম শেষ প্রান্তটাকে বলা হয় কক্সিক্স। ঠিক আছে, এছাড়া আমরা এখানে তোমরা এখানে দুটো অংশ দেখতে পাচ্ছ হিপ বোনের, এখানে ইস্চিয়াম, আইলিয়াম এবং পিউভিস নামক 3টা অংশ একত্রে মিলিত হয়ে একটা হিপ বোন তৈরি করে। ঠিক আছে, এক পাশে 3টা এবং অন্য পাশে 3টা, মোট 6টা অস্থি একত্রে ফিউজড হয়ে এই অংশটা গঠন করে, এটাকে বলা হয় হিপ বোন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম করোটি সম্পর্কে। করোটিতে দুটো অংশ, একটা হচ্ছে মাথার অংশ যেটাকে বলা হয় করোটিকা, এবং ফেসের আমরা দুটো হাড় সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ম্যাক্সিলা এবং একটা ম্যান্ডিবল। এরপর আসা যাক বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে সামনের দিকে থাকে স্টারনাম, স্টারনামের দুপাশে 12 জোড়া পরশুকা থাকে যেগুলো সামনের দিকে স্টারনামের সাথে যুক্ত হয় এবং পেছনে গিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত হয়। মেরুদণ্ড 33টা কশেরুকা নিয়ে গঠিত। মেরুদণ্ডের একেবারে নিচের দিকে এসে 5টা কশেরুকা একত্র হয়ে স্যাক্রাম গঠন করে এবং স্যাক্রামের একেবারে শেষ প্রান্তটাতে যুক্ত থাকে কক্সিক্স নামক একটা
হাড়। এরপর আসা যাক কোমরের অংশে। কোমরের অংশে ৩টা করে ৬টা হাড় একত্রে মিলিত হয়ে হিপ বোন গঠন করে। এখানে পিউভিস, আইলিয়াম, ইসচিয়াম বা পিউভিস, ইলিয়াম, ইসচিয়াম নামক ৩ ধরনের ৬টা হাড় থাকে, যেগুলো একত্রে সংযুক্ত হয়ে আমাদের কোমরের যে অংশটা, অর্থাৎ এই যে রাউন্ড টাইপের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা গঠন করে, এটাকে বলা হয় হিপ বোন। ঠিক আছে, তাহলে আমরা অক্ষীয় যে কঙ্কালগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা হাত এবং পায়ের যে অস্থিগুলো আছে সেগুলো একটু ডিটেলসে দেখি। তার আগে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে হাত। ঠিক আছে, এই হাতটাকে দুটো অংশ, 3টা অংশ আসলে ভাগ করা হয়। একটা হচ্ছে ঊর্ধ্ব বাহু, অর্থাৎ আমাদের আর্মের যে অংশটা, অর্থাৎ কনুইয়ের উপরের দিকে যে হাড়টা সেটাকে বলা হয় ঊর্ধ্ব বাহু। কনুইয়ের নিচের অংশ থেকে কবজি পর্যন্ত অংশকে বলা হয় নিম্ন বাহু, এবং এরপরে এই হাতের তালু থেকে হাতের আঙ্গুল পর্যন্ত এই অংশটাকে বলা হয় হাত। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ঊর্ধ্ব বাহু, এটাকে বলা হয় নিম্ন বাহু, এবং এটাকে বলা হয় হাত। যদি আমি ইংরেজিতে বলি, এটাকে বলা হয় আর্ম, এটাকে বলা হয় ফোর আর্ম, এবং এটাকে বলা হয় হ্যান্ড। আর্মের ক্ষেত্রে একটা মাত্র হাড় থাকে, এটাকে বলা হয় হিউমেরাস। হিউমেরাসের নাম তোমরা হয়তো কম বেশি সবাই শুনেছো, তাই না? হিউমেরাসের নাম আমরা সবাই কম বেশি শুনে থাকি। তাহলে ঊর্ধ্ব বাহুতে যে অস্থিটা থাকে সেটাকে বলা হয় হিউমেরাস। আর নিম্ন বাহু এবং হাতের যে অস্থিগুলো সেগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব। এরপর আসা যাক পা। পাকেও ঠিক 3টা ভাগে ভাগ করা হয়। উপরের দিকের অংশটাকে বলা হয় থাই, অর্থাৎ হাঁটুর উপরের দিকের অংশটাকে বলা হয় থাই। হাঁটু থেকে এই যে আমাদের যে কি বলে যেটাকে, হাঁটু থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত যে অংশটুকু, হাঁটু থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত যে অংশটুকু সেটাকে বলা হয় লেগ। ঠিক আছে, আর পায়ের পাতার অংশটুকুকে বলা হয় ফুট। তাহলে এই যে উপরের দিকের থাইয়ের অংশে একটি মাত্র হাড় থাকে যেটাকে বলা হয় ফিমার। ঠিক আছে, এবং লেগ আর ফুটে যে হাড়গুলো থাকে সেগুলো আমরা নেক্সট স্লাইডে জানবো। তাহলে আমরা এখানে দুটো হাড় সম্পর্কে জানলাম। একটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব বাহুর যে অস্থিটা সেটাকে বলা হয় হিউমেরাস, এবং থাইয়ের যে অস্থিটা সেটাকে বলা হয় ফিমার। এখন আসা যাক আমরা হাত এবং পায়ের যে বাকি অস্থিগুলো সেগুলো সম্পর্কে জানবো। হ্যালো এভরিওয়ান, আমি অজয় সরকার, বুয়েট মেকানিক্যাল 18-এর দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্ট। তো আমার যতদূর মনে পড়ে, আমি যখন এইচএসসিতে ছিলাম, প্রথম দিকে যখন আমি কলেজে যাওয়া শুরু করি, দেখা গেল যে এত এত লেকচার টিচাররা দিচ্ছে, প্লাস এত এত বই টিচাররা সাজেস্ট করতেছে, সব মিলিয়ে প্রথমে খুব টেনশনে পড়ে যেতাম যেটা আমি কীভাবে করে সলভ করবো এই 2 বছরে। সেরকম প্রপার কোনো গাইডলাইনও যেমন পাচ্ছিলাম না, বা কোনো ভিডিও লেকচার দিয়ে যদি আমাকে বুঝাই দিত যে হ্যাঁ এইটা এভাবে হয়, এভাবে করে তুমি হচ্ছে এই কোশ্চেন সলভ করতে পারো। তো এখনকার সময়ে তোমাদের জন্য একটা খুব ভালো একটা অ্যাপ চলে এসেছে, সেটা হচ্ছে ইমাজিং স্টাডি অ্যাপ, যেখানে তুমি হচ্ছে অনেক ভিডিও লেকচার পেয়ে যাবে, সাথে তুমি নিজেকে মূল্যায়ন করার জন্য অনেক এমসিকিউ পরীক্ষাও দিতে পারবে। তো তোমরা যদি হচ্ছে এই সুযোগটা পেতে চাও, তাহলে আমি সাজেস্ট করব যে প্লে স্টোর থেকে এখনই ইমাজিং স্টাডি অ্যাপটি ডাউনলোড করে ফেলো। সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে নিম্ন বাহু, অর্থাৎ আমাদের কনুই থেকে শুরু করে এই হাতের কবজি পর্যন্ত যে অংশটুকু, সেখানে দুটো অস্থি থাকে, একটা হচ্ছে আলনা, একটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আলনা, মূলত বৃদ্ধাঙ্গুলের দিকের সাথে যে অস্থিটা থাকে, অর্থাৎ বাইরের দিকের যে অস্থিটা সেটাকে বলা হয় আলনা, এবং ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এই যে কনিষ্ঠ যে লিটল ফিঙ্গার, যেটা সেই লিটল ফিঙ্গারের দিকে যে অস্থিটা থাকে সেটাকে বলা হয় রেডিয়াস। তাহলে এটা হচ্ছে আলনা, এটা হচ্ছে রেডিয়াস। এরপরে আমাদের কবজির দিকের যে অস্থিগুলো ছোট ছোট, এখানে কয়েকটা অস্থি থাকে, এগুলোকে বলা হয় কার্পাল। এরপরের অংশটাকে বলা হয় মেটাকার্পাল, এবং আঙ্গুলের অস্থিগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। তাহলে একেবারে ঊর্ধ্ববাহুর যে অস্থিটা সেটাকে আমরা বলেছিলাম হিউমেরাস, আর নিম্ন বাহুতে অর্থাৎ হাতের কনুই থেকে শুরু করে কবজি পর্যন্ত দুটো অস্থি থাকে, একটা হচ্ছে আলনা, একটা হচ্ছে রেডিয়াস। এরপরে কবজির দিকে অংশে কমলা রঙের যে অংশগুলো দেখতে পাচ্ছ সেখানে 8টা অস্থি থাকে, এগুলোকে বলা হয় কার্পাল। এরপর হাতের যে তালু আছে অর্থাৎ পাম যেটাকে আমরা বলে থাকি, সেখানে থাকে 5টা মেটাকার্পাল, এবং সবশেষে আঙ্গুলের অস্থিগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। তাহলে উপর থেকে যদি আমরা বলি হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ঠিক আছে,
এগুলো তোমরা যদি এখন থেকেই ভালো মতো শিখে নাও, ইন্টারে গিয়ে তোমাদের কষ্ট কম হবে, কারণ ইন্টারে এগুলো অনেক ডিটেলসে দেওয়া আছে। যেমন কার্পাল, যে 8টা কার্পালের আমি নাম 8টা কার্পাল আছে বললাম, ইন্টারে এগুলোর আলাদা আলাদা নাম তোমাদের শিখতে হবে। তাহলে এখন থেকেই যদি আমরা এই অস্থিগুলো সম্পর্কে জানি এবং এগুলোকে চিনে ফেলি, তাহলে তখন গিয়ে আমাদের কষ্টটা অনেকটা কমে যাবে। বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন দিতে ইন্টারেস্টেড, তাদের ক্ষেত্রে মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিতে ইন্টারেস্টেড, তাদের ক্ষেত্রে এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো ইন্টারে যখন এগুলো থাকে এবং এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব বেশি আসে। ঠিক আছে, তাহলে আমাদের এখন থেকেই এগুলো চিনে রাখলে আমাদের জন্য সুবিধা। তাহলে এখানে আমরা এগুলোর নাম জানলাম। এখন আমরা পায়ের দিকেরগুলোতে চলে যাই। পায়ে উপরের দিকে যে অংশটুকু সেটাকে আমরা বলেছি, সেটাকে বলা হয় ফিমার। এখন আসা যাক হাঁটুতে। হাঁটু বা যেটাকে নি জয়েন্ট বলা হয়, সেখানে সামনের দিকে একটা ছোট অস্থি থাকে, এটাকে বলা হয় প্যাটেলা। ঠিক আছে, হাঁটুতে সামনে নি জয়েন্টের সামনে একটা ছোট অস্থি থাকে, এটাকে বলা হয় প্যাটেলা। হাত দিয়ে এটা অনুভব করা যায়। এরপর আসা যাক পায়ের যে লেগ যে অংশটুকু, অর্থাৎ হাঁটুর পর থেকে গোড়ালি পর্যন্ত যে অংশটুকু, সেখানে ঠিক হাতের মতো পায়েও দুটো অস্থি থাকে, একটা মোটা অস্থি এবং একটা চিকন অস্থি। মোটাটাকে বলা হয় টিবিয়া এবং যে চিকন অস্থিটা থাকে সেটাকে বলা হয় ফিবুলা। ঠিক আছে, তাহলে পায়ে অর্থাৎ লেগে আমরা দুটো অস্থি পাই, একটা হচ্ছে টিবিয়া এবং আরেকটা হচ্ছে ফিবুলা। এরপর আসা যাক পায়ের গোড়ালির অংশ। এই গোড়ালির অংশে 7টা অস্থি থাকে ছোট ছোট, এগুলোকে বলা হয় টার্সাল। ঠিক আছে, হাতের গুলোকে বলা হয় কার্পাল আর পায়ের গুলোকে বলা হয় টার্সাল। টার্সালের পর পায়ের যে পাতা আছে, অর্থাৎ যে সোল অফ দ্য ফুট যেটাকে আমরা বলে থাকি, সেখানে 5টা অস্থি থাকে যেগুলোকে বলা হয় মেটাটার্সাল। এবং সবশেষে পায়ের যে আঙুলগুলো আছে টো, সেখানে যে অস্থিগুলো থাকে সেগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তাহলে আমাদের পায়ের টোটাল অস্থিগুলো যদি আমরা বলি, প্রথমত থাইয়ের অস্থিটাকে আমরা বলি ফিমার। এরপর হাঁটুর সামনে যে অস্থিটা থাকে সেটাকে বলা হয় পেটালা। হাঁটুর পর থেকে গোড়ালি পর্যন্ত অংশে দুটো অস্থি থাকে, একটা হচ্ছে টিবিয়া যেটা মোটা অস্থি, আর একটা হচ্ছে ফিবুলা যেটা চিকন অস্থি। এরপর পায়ের গোড়ালিতে 7টা ছোট ছোট অস্থি থাকে যেগুলোকে বলা হয় টার্সাল। এরপর পায়ের যে পাতা বা সোল আছে সেখানে 5টা মেটাটার্সাল থাকে এবং সব শেষে আমাদের যে পায়ের আঙুলগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তাহলে আমরা বেশ কয়েকটা অস্থির নাম বললাম, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। আমি খুব ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল অস্থির কিছু নাম এবং দেহের প্রায় ইম্পর্টেন্ট সবগুলো অস্থির সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন আসা যাক অস্থি। অস্থি সম্পর্কে এখন আমরা একটু ডিটেলসে জানবো। অস্থি হচ্ছে আমাদের দেহের একটা টিস্যু। ঠিক আছে, এটাকে বলা হয় কানেকটিভ টিস্যু বা যোজক কলা। টিস্যু সম্পর্কে আমরা সেকেন্ড চ্যাপ্টারে অনেক ডিটেলস আলোচনা করে ফেলেছি, আমি টিস্যু সম্পর্কে আর কিছুই আজকে আলোচনা করব না। ঠিক আছে, তাহলে অস্থি হচ্ছে দেহের সবচেয়ে দৃঢ় কলা, অর্থাৎ এটা দেহের সবচেয়ে শক্ত টিস্যু। ঠিক আছে, অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। মাতৃকা বলতে মূলত দুটো কোষের মধ্যবর্তী যে অংশটুকু সেটাকে বোঝানো হয়, অর্থাৎ আন্তঃকোষীয় পদার্থ, দুটো কোষের মাঝখানে যে পদার্থগুলো থাকে সেগুলোকে বলা হয় মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ। তাহলে অস্থি যে কোষগুলো দিয়ে তৈরি, সেই কোষের মাঝখানে কিছু আন্তঃকোষীয় পদার্থ থাকে যেগুলো হচ্ছে জৈব পদার্থ দিয়ে গঠিত। মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো ছড়ানো থাকে, অর্থাৎ একটা জৈব পদার্থ থাকে, সেই জৈব পদার্থের মধ্যে অস্থির যে কোষগুলো যেগুলোকে বলা হয় অস্টিওসাইট, অস্থির কোষগুলোকে বলা হয় অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট। ঠিক আছে, এই কোষগুলো এই মাতৃকা বা জৈব পদার্থের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। অস্থিতে প্রায় 40 থেকে 50 ভাগ পানি থাকে। জীবিত অস্থি কোষে 40% জৈব এবং 60% অজৈব পদার্থ নিয়ে গঠিত। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই ধরনের খনিজ লবণগুলো নিয়ে অস্থি গঠিত হয়। ঠিক আছে, এই অস্থিরা যেভাবে গঠিত হয় ঠিক সেইভাবে কিন্তু এটা ক্ষয়ও হয়। ঠিক আছে, অস্থির আমাদের দেহে প্রতিনিয়ত আমরা যেহেতু বিভিন্ন ধরনের কাজ করি, অস্থির ক্ষয় হয়। এই ক্ষয় রোধ করার জন্য আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের দরকার হয়। ঠিক আছে,
এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আমাদের অস্থিকে বৃদ্ধি করতে এবং অস্থির যে ক্ষয়পূরণ সেখানে সাহায্য করে। এ কারণে বলা হচ্ছে অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে বা খাবার প্রয়োজন। ভিটামিন ডি আমরা সূর্যের আলোকের মাধ্যমে পেতে পারি। আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করে থাকি যে ভিটামিন ডি হয়তো আমরা সূর্যের আলো থেকে পাই। আসলে ব্যাপারটা এমন না। আমাদের দেহে এক ধরনের কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরলটা যখন আমাদের দেহে সূর্যের আলো পড়ে, এই কোলেস্টেরলটা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে ভিটামিন ডি উৎপন্ন করে। তাহলে ভিটামিন ডি উৎপন্নের জন্য আমাদের সূর্যালোকের প্রয়োজন। তবে এই ভিটামিন ডিটা সরাসরি সূর্যালোক থেকে আসে না। সূর্যালোকটা যখন আমাদের দেহের স্কিনের মাধ্যমে প্রবেশ করে, আমাদের দেহের অলরেডি কিছু কোলেস্টেরল থাকে, ঠিক আছে? এই কোলেস্টেরলটার একটা নির্দিষ্ট নাম আছে। এই কোলেস্টেরলটা যখন সূর্যের আলো পায় তখন এটা আমাদের যকৃৎ এবং কিডনিতে বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে ভিটামিন ডি তৈরি করে, ঠিক আছে? এই ভিটামিন ডিটা আমাদের অস্থির বৃদ্ধিতে কাজ করে এবং এটা এছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের অস্থির বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে। এই কারণে আমাদের সবারই কিন্তু সূর্যের আলো আমাদের দরকার। আমরা যারা বেশি সূর্যের আলোতে যায় না বা সূর্যের আলোতে একেবারেই আমরা এক্সপোজড হই না, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাড়ের ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বিভিন্ন ধরনের অস্থির জনিত যে রোগগুলো তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, ঠিক আছে? মূলত বলা হয় সকাল 9টা বা 10টা থেকে শুরু করে দুপুর 1টা-2টা পর্যন্ত যে রোদটা, সেটা আমাদের দেহের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট ফর দ্য প্রোডাকশন অফ ভিটামিন ডি। ওকে, তাহলে অস্থির বৃদ্ধির জন্য আমাদের অবশ্যই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। বয়স বৃদ্ধির সাথে সাথে এই অস্থির ক্ষয় হওয়ার যে প্রক্রিয়াটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। ফলে তোমরা দেখবে আমাদের বাসায় যারা একটু বয়স্ক আমাদের দাদু নানুরা আছে, তাদের ক্ষেত্রে তোমরা প্রায় শুনে থাকবে বিভিন্ন জয়েন্টে তাদের পেইন হয়, বিভিন্ন বোনসে, কোমরে, হাঁটুতে তাদের পেইন হয়। এটার কারণ হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে এই অস্থিগুলোর ক্ষয় হওয়ার যে পরিমাণটা সেটাও বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অস্থি রিলেটেড কথাবার্তা। আচ্ছা, অস্থি সম্পর্কে আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে অস্থি দু ধরনের হয়ে থাকে, দুটার অংশ থাকে। একটা হচ্ছে স্পঞ্জি অস্থি আর একটা হচ্ছে নিরেট অস্থি। স্পঞ্জি অস্থি যেটা, সেটার মধ্যে একটু ফাঁকা ফাঁকা থাকে, অর্থাৎ স্পঞ্জের মতো হয়। আর যেটা নিরেট অস্থি সেটা একেবারে কোনো ধরনের ফাঁকা থাকে না, একদম জমাট বাঁধা থাকে, ঠিক আছে? আমরা নেক্সট যখন অস্থি সন্ধি সম্পর্কে পড়বো বা জয়েন্টস পড়বো, তখন তোমাদের এই চিত্রটা আমি দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি অজয় সরকার, বুয়েট মেকানিক্যাল 18-এর দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্ট। তো আমার যতদূর মনে পড়ে, আমি যখন এইচএসসিতে ছিলাম, প্রথম দিকে যখন আমি কলেজে যাওয়া শুরু করি, দেখা গেল যে এত এত লেকচার টিচাররা দিচ্ছে, প্লাস এত এত বই টিচাররা সাজেস্ট করতেছে, সব মিলিয়ে প্রথমে খুব টেনশনে পড়ে যেতাম যেটা আমি কীভাবে করে সলভ করবো এই 2 বছরে। সেরকম প্রপার কোনো গাইডলাইনও যেমন পাচ্ছিলাম না, বা কোনো ভিডিও লেকচার দিয়ে যদি আমাকে বুঝাই দিত যে হ্যাঁ এইটা এভাবে হয়, এভাবে করে তুমি হচ্ছে এই কোশ্চেন সলভ করতে পারো। তো এখনকার সময়ে তোমাদের জন্য একটা খুব ভালো একটা অ্যাপ চলে এসেছে, সেটা হচ্ছে ইমাজিং স্টাডি অ্যাপ, যেখানে তুমি হচ্ছে অনেক ভিডিও লেকচার পেয়ে যাবে, সাথে তুমি নিজেকে মূল্যায়ন করার জন্য অনেক এমসিকিউ পরীক্ষাও দিতে পারবে। তো তোমরা যদি হচ্ছে এই সুযোগটা পেতে চাও, তাহলে আমি সাজেস্ট করব যে প্লে স্টোর থেকে এখনই ইমাজিং স্টাডি অ্যাপটি ডাউনলোড করে ফেলো। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপর আসা যাক তরুণাস্থি বা কার্টিলেজ। তরুণাস্থি বা কার্টিলেজ হচ্ছে একটু নরম ধরনের যে অস্থিগুলো, সেগুলোকে আমরা বলে থাকি তরুণাস্থি বা কার্টিলেজ। যেমন আমাদের নাকের সামনে যে অস্থিটা আছে বা নাকের ডগা যেটাকে আমরা বলে থাকি, সেখানে তোমরা একটু টাচ করে দেখতে পাবে এই অংশটা কিন্তু একেবারে মাংসের মতো নরম না, আবার অস্থির মতো শক্তও না। এটা অনেকটা ফার্ম টাইপের কনসিস্টেন্সি, অর্থাৎ এটা অনেকটা রাবারি কনসিস্টেন্সি। এই অংশটাই হচ্ছে আমাদের তরুণাস্থি বা কার্টিলেজ। এটা আমরা যখন মুরগির হাড় খেয়ে থাকি, যদি আমরা সবারই হয়তো এই জিনিসটা অনেক পছন্দ হয়, এই জিনিসটাকেই বলা হয় মূলত তরুণাস্থি, ঠিক আছে? তরুণাস্থির ইংরেজিতে বলা হয় কার্টিলেজ। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু, ঠিক আছে? যেরকম অস্থির কানেকটিভ টিস্যু বা অস্থির যে কলা, যোজক কলা, সেটা অনেক শক্ত হয়, দৃঢ় হয়। তরুণাস্থির ক্ষেত্রে এটা অতটা শক্ত হয় না।
এটা অপেক্ষাকৃত একটু নরম হয় এবং সেই সাথে স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপক শব্দের অর্থ হচ্ছে যখন আমরা অস্থির মানে একটু এটাকে বাঁকিয়ে দিব, অর্থাৎ নাকের ডগাটাকে যখন আমরা একটু সরিয়ে দিই এটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসে, ঠিক আছে? এটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে যোজক তরুণাস্থি হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। এটি অস্থির মতো শক্ত নয়, অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন নিয়ে গঠিত, এর বর্ণ হালকা নীল। তরুণাস্থি আসলে কিছু কোষ নিয়ে গঠিত যেগুলোকে বলা হয় কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, ঠিক আছে? এই কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট থেকে কন্ড্রিন নামক এক ধরনের পদার্থ তৈরি হয় যেটা হালকা নীল। এটা কোষ থেকে অর্থাৎ তরুণাস্থির কোষ থেকে বের হয়ে কোষের যে কোষ মধ্যস্থ যে ফাঁকা অংশগুলো থাকে সেখানে এগুলো অবস্থান করে, ঠিক আছে? অর্থাৎ চারপাশে কন্ড্রিন থাকে এবং কন্ড্রিনের মাঝখানে মাঝখানে কিছু গহ্বর থাকে। এই গহ্বরগুলোর মধ্যেই তরুণাস্থির যে কোষগুলো সেগুলো অবস্থান করে, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ অস্থির যে কোষ মানে অস্থির যে টিস্যুর মধ্যে অনেকগুলো কোষ থাকে, ঠিক আছে? এবং কোষের মাঝখানে মাঝখানে ফাঁকা অংশ থাকে। এই ফাঁকা অংশে এক ধরনের পদার্থ নিয়ে গঠিত যেটাকে বলা হয় কন্ড্রিন। এটা হালকা নীল রঙের একটা পদার্থ। এই কন্ড্রিনগুলোর মাঝখানে মাঝখানে কিছু অংশ ফাঁকা থাকে। এই ফাঁকা অংশেই তরুণাস্থির কোষগুলো অবস্থান করে যেগুলোকে বলা হয় কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়, এগুলোকে ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। এর ভেতরে কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট থাকে, ঠিক আছে? তাহলে কন্ড্রিনের মাঝখানে মাঝখানে যে গহ্বরগুলো থাকে সেগুলোকে ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। এই ল্যাকিউনির মাঝখানেই থাকে হচ্ছে কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট। জীবিত অবস্থায় তরুণাস্থির কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াস গোলাকার থাকে, ঠিক আছে? অর্থাৎ যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম সম্পর্কে তো আমরা সবাই জানি। এই প্রোটোপ্লাজমটা খুবই ক্লিয়ার হয়, অর্থাৎ এটা একদম ট্রান্সপারেন্ট হয় এবং নিউক্লিয়াসটা গোলাকার থাকে। সব তরুণাস্থি একটি আবরণ দিয়ে পরিবেষ্টিত থাকে, একে বলা হয় পেরিকন্ড্রিয়াম। অর্থাৎ প্রতিটা তরুণাস্থির উপরে একটা কাভারিং বা একটা আবরণ থাকে যেটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। অস্থির উপরেও কিন্তু এরকম একটা আবরণ থাকে যেটাকে বলা হয় পেরিঅস্ট্রিয়াম, ঠিক আছে? তাহলে অস্থির উপর যেটা থাকে সেটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। তোমাদের বইয়ে এটা নিয়ে উল্লেখ করা নেই, তবে তরুণাস্থির উপরে যে আবরণটা থাকে সেটা নিয়ে তোমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এই আবরণ চকচকে সাদা, তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভ এবং চকচকে দেখতে পাই। তাহলে তরুণাস্থি সবসময় কিন্তু একটু শাইনি শাইনি হয়। এটার কারণ হচ্ছে এই পেরিকন্ড্রিয়াম নামক যে আবরণটা আছে সেটা অনেকটা হোয়াইট এবং একটু শাইনি হয়ে থাকে। এই কারণে তরুণাস্থিকে আমরা সাদা এবং চকচকে দেখতে পাই। আর যেহেতু কন্ড্রিনটা একটু হালকা নীল রঙের, এই কারণে আমরা তরুণাস্থিকে একটু নীলাভ রঙেরও দেখতে পাই, ঠিক আছে? উদাহরণ হচ্ছে কানের পিনার তরুণাস্থি। তাহলে আমাদের কানের যে বাইরের অংশটা আছে সেটা তোমরা যদি সেটা ধরে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এটা একটা নরম অস্থি অর্থাৎ তরুণাস্থি দিয়ে গঠিত, ঠিক আছে? এছাড়াও আরো অনেক অস্থি আছে আমাদের দেহে, তরুণাস্থি আছে আমাদের দেহে, যেমন নাকের যে ডগার অংশটা আমি তোমাদের বললাম। এরপরে আমাদের গলার মধ্যে একটা এপিগ্লোটিস থাকে, সেটাও তরুণাস্থি দিয়ে গঠিত। এরপর আমাদের বিভিন্ন অস্থির সংযোগস্থলে তরুণাস্থি থাকে, ঠিক আছে? যেমন হাঁটুর মধ্যে যখন ফিমার এবং টিবিয়া একত্রে মিলিত হয়ে হাঁটুর নি জয়েন্টটা তৈরি করে, সেখানে টিবিয়ার অগ্রভাগে এবং ফিবুলার অগ্রভাগে তরুণাস্থি লাগানো থাকে, ঠিক আছে? এরকম আমাদের দেহের বিভিন্ন অংশে তরুণাস্থি অবস্থান করে। এখন আসা যাক সাইনোভিয়াল অস্থিসন্ধি। এটা আজকের আমাদের লাস্ট টপিক। আজকে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি সম্পর্কে একটু জানবো। অস্থিসন্ধি বলতে মূলত দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বোঝায়। যেমন আমাদের কোনয়ের যে অংশটুকু সেটা হচ্ছে একটা অস্থিসন্ধি, আমাদের হাঁটুর যে অংশটুকু সেটা হচ্ছে একটা অস্থিসন্ধি। এরপর আমাদের হাতের কবজি বা রিস্ট জয়েন্ট যেটাকে আমরা বলি সেটাও এক ধরনের অস্থিসন্ধি, ঠিক আছে? দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে অস্থিসন্ধির বা জয়েন্টের একটা ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, ঠিক আছে? এই সাইনোভিয়াল অস্থিসন্ধিটা একটা ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন, কারণ এই সাইনোভিয়াল যে অস্থিসন্ধিগুলো আছে সেগুলো আমরা
মুভ করতে পারি। যেমন আমাদের হাতের যে অস্থিসন্ধিগুলো সেগুলো হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি, আমাদের পায়ের যে অস্থিসন্ধিগুলো সেগুলো হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। কিন্তু তোমরা চিন্তা করে দেখো, আমাদের মাথার যে অস্থিগুলো আছে এখানেও কিন্তু প্রায় অনেকগুলো অস্থি থাকে। এই অস্থিগুলো কিন্তু আমরা মুভ করতে পারি না, ঠিক আছে? আমাদের মাথার অস্থিগুলো কিন্তু আমরা মুভ করতে পারি না। আমরা আমাদের গলা বা ঘাড়ের অংশটুকু মুভ করতে পারি, তবে মাথার খুলির যে অস্থিগুলো আছে সেগুলো কিন্তু আমরা মুভ করতে পারি না। তাহলে এগুলো সাইনোভিয়াল অস্থিসন্ধি হবে না। যেসব অস্থিসন্ধি আমরা মুভ করতে পারি সেগুলোকেই বলা হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি দুটো অস্থির সংযোগের মাধ্যমেও হতে পারে, কিংবা দুইয়ের বেশি অস্থিও এখানে সংযুক্ত হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধির যে সংজ্ঞাটা সেটা একটু দেখি। একটি অস্থিসন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হলে একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন হয়, ঠিক আছে? তাহলে দুটো অস্থি যখন একত্রে এসে মিলিত হবে সেটা হবে একটা সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। আর যখন দুইয়ের অধিক অস্থি মিলিত হয় তখন একে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়, ঠিক আছে? তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধিতে দুটো অস্থিও যুক্ত হতে পারে, আবার দুইয়ের অধিক অস্থিও যুক্ত হতে পারে। সাইনোভিয়াল অস্থিসন্ধির কতগুলো অংশ আছে, অর্থাৎ কয়েকটা পার্ট আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত, অর্থাৎ যে দুটো অস্থি বা যে দুইয়ের অধিক যে অস্থিগুলো এসে মিলিত হবে প্রতিটা অস্থির সামনেই তরুণাস্থি থাকবে, ঠিক আছে? তাহলে তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত। সাইনোভিয়াল রস, এই দুটো অস্থির যে জয়েন্টটা আমরা ক্রিয়েট করব সেই জয়েন্টটার মধ্যে একটা লিকুইড থাকে যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল রস। এরপরে অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থি বন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণ বা ক্যাপসুল। এই তিনটা অংশ হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধির পার্ট। এখন আমরা এগুলো একটু চিত্রে দেখব। এখানে আমরা একটা অস্থি সন্ধি বা জয়েন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এটা মূলত আমাদের হাতের কনুইয়ের যে অস্থিসন্ধিটা বা আমাদের জয়েন্টটা, হাতের কনুইয়ের যে জয়েন্টটা সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে উপরের দিকে থাকবে হিউমেরাস এবং নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রেডিয়াস, ঠিক আছে? আলনা এবং রেডিয়াস এবং হিউমেরাস তিনটা হাড় একত্রে যুক্ত হয়ে মূলত আমাদের হাতের কনুইয়ের যে অস্থিসন্ধিটা বা জয়েন্টটা সেটা তৈরি হয়, ঠিক আছে? উপর থেকে আসে হিউমেরাস এবং নিচে থাকে আলনা এবং রেডিয়াস। এই তিনটা হাড় একত্রে যুক্ত হয়ে আমাদের কনুইয়ের যে অস্থিসন্ধিটা সেটা তৈরি করে। এটা হচ্ছে এক ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি, কারণ আমরা কনুইয়ের যে অস্থিসন্ধি বা জয়েন্টটা সেটা আমরা মুভ করতে পারি। তাহলে আসা যাক, এখানে প্রথমে আমরা দুটো অস্থি দেখতে পাচ্ছি। এই অস্থির ক্ষেত্রে তোমরা দুটো অংশ খেয়াল করো। আমি তোমাদের বলছিলাম অস্থির দু রকমের হতে পারে, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি, একটা হচ্ছে নিরেট অস্থি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঝখানের দিকের অংশটুকু, অস্থির মাঝখানের দিকের অংশটুকু একটু ফাঁকা ফাঁকা অংশ আছে, অর্থাৎ স্পঞ্জের মতো দেখতে। এই অংশটাকে বলা হয় স্পঞ্জি অস্থি। আর সামনের দিকে দেখো কোনো ধরনের ফাঁকা অংশ নেই, এটা একেবারেই ভেতর থেকে ভরাট করা। এই কারণে এই অংশটুকুকে বলা হয় নিরেট অস্থি বা দৃঢ় অস্থি, ঠিক আছে? তাহলে এই যে ফাঁকা অংশটাকে বলা হয় স্পঞ্জি অস্থি এবং এই অংশটাকে বলা হয় দৃঢ় অস্থি। পুরো অস্থিটাই একটা আবরণ দিয়ে আবৃত আছে, দেখতে পাচ্ছ? এই আবরণটাকে বলা হয় পেরিওস্টিয়াম। এই যে দেখতে পাচ্ছ পেরিওস্টিয়াম, ঠিক আছে? এই আবরণটাকে বলা হয় পেরিওস্টিয়াম। এখন আসা যাক, এই দুটো অস্থি একসাথে একটা জয়েন্ট ফর্ম করেছে। এই যে এটা হচ্ছে একটা জয়েন্ট। এই জয়েন্টে আমরা বলেছি আমরা তিনটা অংশ দেখতে পাবো। একটা হচ্ছে এই যে সাদা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তরুণাস্থি। প্রতিটা অস্থির অগ্রপ্রান্তে তরুণাস্থি লাগানো থাকে। তাহলে এই যে হিউমেরাসের অগ্রপ্রান্তে আমরা একটা তরুণাস্থি দেখতে পাচ্ছি, আবার রেডিয়াসের অগ্রপ্রান্তেও আমরা একটা তরুণাস্থি দেখতে পাচ্ছি। এরপরে এই দুটো অস্থিকে একত্রে যুক্ত করার জন্য একটা অস্থি বন্ধনী দরকার হয়, ঠিক আছে? দুটো অস্থি যে একত্রে লেগে থাকবে, এই দুটো লাগার জন্য তো একটা কিছু দিয়ে এটাকে আটকাতে হবে, তাই না? এই আটকানোর জন্য একটা অস্থি বন্ধনী দরকার, যেটাকে বলা হয় লিগামেন্ট, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুপাশেই অস্থিকে আটকানোর জন্য এই লিগামেন্ট আছে, ঠিক আছে? এই মাঝখানে যে গহ্বরটা সৃষ্টি হলো এটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। এই সাইনোভিয়াল গহ্বরের মধ্যেই থাকে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল রস।
এবং পুরো যে জয়েন্টটা সেটা সাইনোভিয়াল ঝিল্লি দিয়ে আবৃত করা থাকে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে একটা অস্থিসন্ধি বা জয়েন্ট, সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখানে দুটো অস্থি আছে, দুটো অস্থির অগ্রপ্রান্তে তরুণাস্থি আছে এবং দুটো অস্থিকে একত্রে জোড়া লাগানোর জন্য অস্থি বন্ধনী বা লিগামেন্ট আছে এবং দুটো অস্থির মধ্যে একটা গহ্বর বা ফাঁকা স্থান থাকে যেটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। এই সাইনোভিয়াল গহ্বরে সাইনোভিয়াল রস থাকে। সাইনোভিয়াল রসের কাজ হচ্ছে মূলত যাতে দুটো অস্থি একে অপরের সাথে ঘর্ষণ না হয়। যখন অনেকের ক্ষেত্রে দেখা যায় বয়স বৃদ্ধির সাথে সাথে এই সাইনোভিয়াল ফ্লুইড বা রসটা কমতে থাকে, তখন কি হয় দুটো অস্থির মধ্যে মানে আমরা যখন মুভ করি তখন দুটো অস্থির মধ্যে ঘর্ষণ হয়, তখন এটা কিন্তু খুব বেশি পেইনফুল হয়। দুটো অস্থির মধ্যে যখন ঘর্ষণ হবে এটা একসাথে একদিকে যেমন অনেক বেশি পেইনফুল হবে, আরেকদিকে ঘষা লেগে লেগে এই অস্থিগুলোর ক্ষয় হতে থাকবে। ঠিক আছে, এই অস্থিগুলোর মধ্যে যাতে কোনো ধরনের ঘর্ষণ না হয় এবং অস্থিগুলো যাতে ক্ষয় না হয় এই কারণে আমাদের অস্থি সন্ধিতে সবসময় সাইনোভিয়াল ফ্লুইড দেওয়া থাকে। অর্থাৎ যখন যে অস্থিগুলো আমরা মুভ করতে পারি সাইনোভিয়াল যে অস্থিসন্ধিগুলো সেগুলোর মধ্যে সবসময় সাইনোভিয়াল রস বা সাইনোভিয়াল ফ্লুইড আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন যাতে আমাদের যে হাড়গুলো আছে বা অস্থিগুলো আছে সেগুলো ক্ষয় না হয়। আর পুরো অস্থিসন্ধিটা একটা ঝিল্লি দিয়ে আবৃত থাকে যেটাকে বলা হয় সাইনোভিয়াল ঝিল্লি। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক। আজকে আমরা বেশ কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। প্রথমত আমরা কঙ্কাল তন্ত্রের যে দুটো ভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল। এরপর আমরা কঙ্কাল তন্ত্রের ভূমিকা সম্পর্কে জেনেছি, আমাদের দেহে এটা কি কি কাজ করে। এরপর আমরা জানলাম কঙ্কাল তন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে, অর্থাৎ বিভিন্ন অস্থির নাম আমরা জেনেছি আজকে। এটা আমার মতে আজকের সব থেকে ইন্টারেস্টিং পড়া ছিল। এরপরে আমরা অস্থি তরুণাস্থির বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি এবং সাইনোভিয়াল অস্থিসন্ধি সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অস্থি সন্ধির অর্থাৎ জয়েন্টসের আরও কিছু ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, সেই সাথে টেন্ডন, লিগামেন্ট এবং অস্থির কিছু রোগ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।